দ্বাদশ শ্রেণীর সকল ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমরা বংশগতি বিভেদ চ্যাপ্টারের যে অংশটি পড়ব সেটি হলো লিঙ্গ নির্ধারণ, অর্থাৎ কোনো জীবের লিঙ্গ নির্ধারণের ক্ষেত্রে জেনেটিক্স বা জিনগত তত্ত্ব কীভাবে তার ব্যাখ্যা দিতে পারে। তা আমাদের সিলেবাসে তিনটি প্রাণীদের লিঙ্গ নির্ধারণ আছে। তার মধ্যে একটা আছে মানুষের লিঙ্গ নির্ধারণ, একটা আছে পাখিদের লিঙ্গ নির্ধারণ, আর একটা আছে মৌমাছিদের লিঙ্গ নির্ধারণ। তা আজকে আমরা সবার প্রথমে মানুষের লিঙ্গ নির্ধারণটি পড়ব। মানুষের লিঙ্গ নির্ধারণ তোমরা ক্লাস 10-এ কিছুটা পড়েছিলে। সেক্ষেত্রে আমরা দেখেছিলাম যে মানুষের ক্ষেত্রে যদি স্ত্রী প্রাণী হয় তাহলে তার 44টা অটোজোম প্লাস XX সমন্বয় থাকে, আর যদি পুরুষ প্রাণী হয় তাহলে 44টা অটোজোম প্লাস XY সমন্বয় থাকে। তাহলে এক্ষেত্রে স্ত্রী প্রাণীদের ক্ষেত্রে যদি গ্যামেট তৈরি হয় তাহলে গ্যামেট কেমন হবে? 22টা অটোজোম প্লাস X, 23টা একটা গ্যামেট হতে পারে, মানে ডিম্বাণু, আবার 22টা অটোজোম প্লাস X, 23টা হতে পারে। এক্ষেত্রে হতে পারে গ্যামেট 22টা অটোজোম প্লাস X একটি শুক্রাণু, অথবা 22টা অটোজোম প্লাস Y একটি শুক্রাণু। তার মানে খেয়াল করে দেখো, স্ত্রীদের ক্ষেত্রে, মানুষের ক্ষেত্রে, স্ত্রীদের ক্ষেত্রে যে দুটো গ্যামেট তৈরি হয়েছিল তারা দুটো একই রকমের হওয়ায় মানুষের ক্ষেত্রে বলা হয় স্ত্রীরা হলো হোমোগ্যামেটিক, কারণ দুটো গ্যামেট একই রকম। আর পুরুষ প্রাণীদের ক্ষেত্রে যে দুটো গ্যামেট তৈরি হয়েছিল, খেয়াল করে দেখো, দুটো আলাদা রকমের, একটা X ক্রোমোজোমযুক্ত শুক্রাণু, একটা Y ক্রোমোজোমযুক্ত, তাই এদেরকে বলা হয় হেটারোগ্যামেটিক। এবং এটা তোমরা মাধ্যমিকেই শিখে গেছিলে যে যদি এই X ক্রোমোজোমযুক্ত ডিম্বাণুর সাথে X ক্রোমোজোমযুক্ত শুক্রাণু মেলে তাহলে 44টা অটোজোম প্লাস XX, অর্থাৎ কন্যা ভ্রূণের সৃষ্টি হবে। আর যদি এই X ক্রোমোজোমযুক্ত ডিম্বাণুর সঙ্গে Y ক্রোমোজোমযুক্ত শুক্রাণু মেশে তাহলে 44টা অটোজোম প্লাস XY, অর্থাৎ পুত্র সন্তান জন্মাবে। এবং তাই আমরা জানি বা আগেও জেনেছো যে সন্তান পুত্র হবে না কন্যা হবে তা নির্ধারণের ক্ষেত্রে স্ত্রীর চেয়ে পুরুষ বেশি গুরুত্বপূর্ণ। পুরুষের দেহ থেকে আসা শুক্রাণুর ওপরই নির্ভর করে সন্তান ঠিক হয়, সন্তানটি ছেলে হবে না মেয়ে হবে। অর্থাৎ এক্ষেত্রে আমাদের দেশের কুসংস্কার বশত নারীদের যে দোষারোপ করা হয় কন্যা সন্তান জন্ম দেওয়ার জন্য, সেটা পুরোপুরি ভ্রান্ত। যাই হোক, এটা ছিল হচ্ছে সাধারণ ধারণা মানুষের লিঙ্গ নির্ধারণ। এবং এখান থেকে আমরা এটুকু বুঝতে পেরে গেছি যে Y ক্রোমোজোম খুব গুরুত্বপূর্ণ। Y ক্রোমোজোমযুক্ত শুক্রাণু যদি মেলে তবে পুত্র, Y ক্রোমোজোমযুক্ত যদি শুক্রাণু না মেলে তাহলে কন্যা। তাহলে এখন দেখতে হবে আমাদের এই Y ক্রোমোজোম কিভাবে লিঙ্গ নির্ধারণে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে। এটুকু বিজ্ঞানীদের খোঁজের মাধ্যমে জানা গেছে যে Y ক্রোমোজোমকে যদি আমরা আঁকার চেষ্টা করি, এটা Y ক্রোমোজোমের ছোট বাহু, এটা বড় বাহু। Y ক্রোমোজোমের ছোট বাহু অংশে একটা অঞ্চল আবিষ্কার করেছে বিজ্ঞানীরা, যাকে বলে TDF, টেস্টিস ডিটারমিনিং ফ্যাক্টর। এই যে টেস্টিস ডিটারমিনিং ফ্যাক্টর বলছি, এই TDF অঞ্চলের মধ্যেই আবিষ্কার করা গেছে একটা জিন, নাম হচ্ছে SRY জিন, সেক্স রিভার্সাল রিজিয়ন অন Y ক্রোমোজোম, সেক্স রিভার্সাল রিজিয়ন অন Y ক্রোমোজোম বা SRY জিন। এই SRY জিনের উপস্থিতি অনুপস্থিতি, অর্থাৎ Y ক্রোমোজোম যে ভ্রূণে থাকবে সেখানে SRY জিন উপস্থিত থাকবে, যে ক্ষেত্রে Y ক্রোমোজোম থাকবে না, SRY জিন থাকবে না। তাহলে এই SRY জিন ভূমিকা পালন করবে কিভাবে লিঙ্গ নির্ধারণে সেটা দেখি। অর্থাৎ যদি XY সমন্বয়ের ভ্রূণ হয়, আর একটা ভ্রূণ আমি লিখছি XX সমন্বয়ের ভ্রূণ, XX সমন্বয়ের ভ্রূণ লিখি, তাহলে দুটো সমন্বয় আমাদের বুঝতে সুবিধা হবে। XX ভ্রূণ, তাহলে স্বাভাবিকভাবে যেটা XX ভ্রূণ একটা XY ভ্রূণ, তাই XY ভ্রূণে SRY প্রেজেন্ট আর SRY অ্যাবসেন্ট। তাই SRY প্রেজেন্ট, SRY জিন অন্য একটি জিনের কাজকে বাধা দিতে পারে। অন্য একটি জিন হচ্ছে যার কাজকে বাধা দেয়, সে হচ্ছে DSS, ডোজেজ সেক্স রিভার্সাল। এই জিনটির কাজে বাধা দিলে এই জিনটি নিষ্ক্রিয় হয়ে যায়। এমনি অবস্থায় এই DSS জিন অন্য একটি জিনকে বাধা দান করে, কিন্তু এক্ষেত্রে SRY জিন DSS জিনকে চুপ করিয়ে দেওয়ায় সেই জিনটি নাম হচ্ছে মেল পাথওয়ে জিন, সেটি সক্রিয় হয়ে যায়। এমনি অবস্থায় DSS মেল পাথওয়ে জিনকে বাধা দান করে, কিন্তু এই ক্ষেত্রে যেহেতু DSS জিন আগেই নিজেই বাধাপ্রাপ্ত হয়ে গেছে SRY জিন দ্বারা, তাই মেল পাথওয়ে জিনের সক্রিয় শুধু সময়ের অপেক্ষা। মেল পাথওয়ে জিন সক্রিয় হলে
তা বাইপোটেনশিয়াল গোনাডকে রূপান্তর করে টেস্টিসে। টেস্টিস হলেই, টেস্টিস মানে শুক্রাশয় তৈরি হওয়া সত্ত্বই সেখান থেকে মেল হরমোন তৈরি হবে, যা ভ্রূণের পুং বৈশিষ্ট্যের বিকাশ ঘটাবে, পুং বৈশিষ্ট্য প্রকাশিত হবে। তার মানে এখান থেকে বুঝতে পারলাম এসআরআইজির উপস্থিত থেকে কি কাজটি করতে পারে। আর যে ক্ষেত্রে এক্সেস ভ্রূণ অর্থাৎ যে ক্ষেত্রে এসআরআই অ্যাবসেন্ট, সেক্ষেত্রে কি হয়, সেক্ষেত্রে প্রাথমিক অবস্থাতেই ডিএসএস সক্রিয় থাকে, সে গিয়ে বাধাদান করিয়ে দেয় মেল পাথওয়ে জিনকে। একইভাবে এ বাধাদান করলেও মেল পাথওয়ে জিন যেই বাধাপ্রাপ্ত হয় সঙ্গে সঙ্গে সক্রিয় হয়ে যায় ফিমেল পাথওয়ে জিনস। ফিমেল পাথওয়ে জিনস সক্রিয় হয়ে যাওয়ার অর্থ তারা এবার বাইপোটেনশিয়াল গোনাডকে ওভারিতে রূপান্তর করবে। আর যেই না ওভারি হবে সেখান থেকে তৈরি হবে স্ত্রী হরমোন। সবাই জানি যেমন পুং হরমোন ছিল টেস্টোস্টেরন, তেমনি এখানে টেস্টোস্টেরন, অ্যান্ডোস্টেরন, ডিহাইড্রোপিঅ্যান্ডোস্টেরন, অ্যান্ড্রোজেন যাদের একত্রে বলে। আর স্ত্রী হরমোনগুলো হচ্ছে সব ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন। স্ত্রী হরমোন তৈরি হবে এবং এই স্ত্রী হরমোন ইস্ট্রোজেন, প্রোজেস্টেরনই স্ত্রী বৈশিষ্ট্যের ভ্রূণের মধ্যে বিকাশ ঘটাতে শুরু করবে। তাহলে এইভাবে মানুষের ক্ষেত্রে এসআরআই জিন লিঙ্গ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাহলে মানুষের ক্ষেত্রে লিঙ্গ নির্ধারণটি বোঝার পরে এবার আমরা চলে আসি পাখিদের ক্ষেত্রে লিঙ্গ নির্ধারণ কিভাবে হয়। পাখিদের ক্ষেত্রে লিঙ্গ নির্ধারণের ক্ষেত্রে তোমাদের মনে রাখতে হবে যে পাখিদের ক্ষেত্রে একটু ক্রোমোজোম সমন্বয় মানুষের চেয়ে আলাদা হয়। পাখিদের ক্ষেত্রে ক্রোমোজোম সমন্বয়টা কি হয়, পাখিদের ক্ষেত্রে ক্রোমোজোম সমন্বয় যদি দেখি আমরা, অটোজোমের সাথে থাকে হচ্ছে ZZ সমন্বয় বা ZW সমন্বয়। অর্থাৎ আমাদের ক্ষেত্রে যেটা XX বা XY সেরকম ওদের ক্ষেত্রে ZZ বা ZW। তাহলে পাখিদের ক্ষেত্রে পুরুষ পাখিদের দেখা যায়, পাখিদের ক্ষেত্রে লিঙ্গ নির্ধারণে পুরুষ পাখিদের যদি দেখো, পুরুষদের ক্ষেত্রে হয় হচ্ছে অটোজোম থাকে ডিপ্লয়েড অবস্থা প্লাস ZZ সমন্বয়, আর স্ত্রীদের ক্ষেত্রে থাকে হচ্ছে অটোজোম প্লাস ZW অবস্থা। এবার পাখিদের ক্ষেত্রে যদি গ্যামেট তৈরি হবে, কিরকম গ্যামেট তৈরি হবে দেখো, অটোজোম প্লাস জেড একটা গ্যামেট তৈরি হবে, অটোজোম প্লাস জেড একটা গ্যামেট তৈরি হবে। আর স্ত্রীদের ক্ষেত্রে দেখো অটোজোম প্লাস জেড একটা তৈরি হবে গ্যামেট, অটোজোম প্লাস ডব্লিউ একটা তৈরি হবে। তার মানে খেয়াল করে দেখো পুরুষ পাখিদের ক্ষেত্রে এক্ষেত্রে গ্যামেট দুটি তৈরি হচ্ছে কেমন, একই রকমের গ্যামেট, যেটা মানুষের ক্ষেত্রে পুরুষদের ক্ষেত্রে গ্যামেট দুটি আলাদা প্রকৃতির হয়েছিল। তাহলে পাখিদের ক্ষেত্রে উল্টো ঘটনা, পুরুষদের ক্ষেত্রে গ্যামেট দুটি একই রকম বলে পাখিদের ক্ষেত্রে পুরুষরা হয় হোমোগ্যামেটিক। আর স্ত্রী পাখিদের ক্ষেত্রে তাকিয়ে দেখো, স্ত্রী পাখিদের ক্ষেত্রে যে দুটো গ্যামেট তৈরি হয়েছে তারা ভিন্ন প্রকৃতির হয়, এটা হচ্ছে হেটারোগ্যামেটিক। কিন্তু মানুষের ক্ষেত্রে স্ত্রীরা ছিল হচ্ছে হোমোগ্যামেটিক। তাহলে এই ক্ষেত্রে পাখিদের ক্ষেত্রে এটা হেটারোগ্যামেটিক হলো। পরীক্ষায় প্রশ্ন আসতে পারে হেটারোগ্যামেটিক ফিমেল বলতে কি বোঝো, তখন তোমাকে এটা ব্যাখ্যা করতে হবে। তো যাই হোক, পাখিদের ক্ষেত্রে এই যে ব্যাপারটা জানলাম, তার সাথে সাথে আরেকটা জিনিস বিজ্ঞানীরা খুঁজে পেয়েছে, সেটা হচ্ছে মানুষের ক্ষেত্রে ওয়াই ক্রোমোজোমের সাথে ইকুইভ্যালেন্ট হচ্ছে পাখিদের জেড ক্রোমোজোম, এবং ওয়াই ক্রোমোজোমের লিঙ্গ নির্ধারণে গুরুত্বপূর্ণ জিন ছিল এসআরআই জিন। এক্ষেত্রে সেটা ইকুইভ্যালেন্ট হচ্ছে DMRT1, এই জিনটির সঙ্গে ইকুইভ্যালেন্ট। এটা বিজ্ঞানীরা খুঁজে পেয়েছে। তাহলে আমরা এবার দেখব পাখিদের ক্ষেত্রে লিঙ্গ নির্ধারণে জেনেটিক্সটা কোথায় রয়েছে। তাহলে যখনই আমরা বলছি পুরুষ পাখি, তার মানে তার মধ্যে দুটো ZZ কম্বিনেশন আছে, আর স্ত্রী পাখিদের ক্ষেত্রে ZW কম্বিনেশন আছে। তাহলে আমরা যদি ক্রোমোজোমটাকে আঁকার চেষ্টা করি, এক্ষেত্রে দুটো ক্রোমোজোম রয়েছে ZZ, এবং তার মধ্যে Z ক্রোমোজোমের মধ্যেই থাকে অবস্থান করে লিঙ্গ নির্ধারণের গুরুত্বপূর্ণ জিন DMRT1। তাহলে এক্ষেত্রেও DMRT1 রয়েছে, এক্ষেত্রেও DMRT1 রয়েছে, দুটো রয়েছে। এক্ষেত্রে একটা Z ক্রোমোজোম একটা W ক্রোমোজোম, তাই এক্ষেত্রে DMRT1 কটা আছে, একটা আছে, যেহেতু একটাই আছে Z ক্রোমোজোম। আর এক্ষেত্রে আছে দুটো জিন থাকে এই W ক্রোমোজোমের মধ্যে, সেটা হচ্ছে ASW আর FET, FET1। এক্ষেত্রে তোমরা মনে রেখো স্ত্রী পাখিদের ক্ষেত্রে এই ASW DMRT1 জিন, এই ASW আর FET FET1 জিনটি DMRT1 জিনকে নিষ্ক্রিয় করে দেয়। আর এই DMRT1 জিনটি গোনাডকে অর্থাৎ বাইপোটেনশিয়াল গোনাডকে কিসে পরিণত করতে পারে, এই DMRT1 জিনটি বাইপোটেনশিয়াল গোনাডকে রূপান্তর করতে পারে শুক্রাশয়ে। তাহলে বাইপোটেনশিয়াল গোনাডটা রূপান্তর হবে শুক্রাশয়, এবং যেই না শুক্রাশয় শুরু হবে সঙ্গে সঙ্গে পাখিদের ক্ষেত্রে
মেল হরমোন তৈরি হবে, যে হরমোনগুলো আস্তে আস্তে পুং বৈশিষ্ট্য প্রকাশিত করতে থাকবে, অর্থাৎ পাখিদের ক্ষেত্রে ডিমের মধ্যে ভ্রূণটি আস্তে আস্তে এবার পুরুষ হতে শুরু করবে। আর যখন এই ASW FET1 জিনটি DMRT1কে নিষ্ক্রিয় করে দিল, তার মানে এখন বায়োপটেনশিয়াল গোনাডের উপরে প্রভাব বিস্তার হবে এবং গোনাডটি রূপান্তরিত হবে ওভারিতে, এবং ওভারি থেকে ফিমেল হরমোন ইস্ট্রোজেন তৈরি হবে এবং তা স্ত্রী বৈশিষ্ট্যের বিকাশ ঘটাতে শুরু করবে। তাহলে এইভাবে পাখিদের ক্ষেত্রে কি হয়, লিঙ্গ নির্ধারণ হয় DMRT1 জিন, ASW আর FET1 জিনের প্রভাবে। তার মানে সেই প্রাথমিক অবস্থায় যে গোনাড থাকে, জননগ্রন্থি থাকে, তার উপরে জিনের কিয়ার উপরে ঠিক করে দেবে সেই পার্টিকুলার গোনাডটি টেস্টিসে রূপান্তর হবে নাকি ওভারিতে রূপান্তর হবে। ঠিক আছে, এরপরে আমরা চলে যাই লাস্ট আমাদের লিঙ্গ নির্ধারণ, যেটা রয়েছে মৌমাছির লিঙ্গ নির্ধারণ। মৌমাছির ক্ষেত্রে লিঙ্গ নির্ধারণটি পুরোপুরি আলাদা, কারণ এক্ষেত্রে একটি অমেরুদণ্ডী প্রাণী। আমরা এতক্ষণ পাখি বা মানুষের যেটা বললাম তারা মেরুদণ্ডী ছিল, তারা পরস্পরের থেকে কাছাকাছি উন্নত দিক থেকে, কিন্তু মৌমাছি এদের থেকে অনেকটাই অনুন্নত। মৌমাছির ক্ষেত্রে লিঙ্গ নির্ধারণটি হয় মৌমাছিটি কি অবস্থায় রয়েছে, ডিপ্লয়েড অবস্থায় না হ্যাপ্লয়েড অবস্থায়। মৌমাছি ডিপ্লয়েড না হ্যাপ্লয়েড এর উপর নির্ভর করে লিঙ্গ নির্ধারণ হয় বলে মৌমাছির লিঙ্গ নির্ধারণকে বলা হয় হ্যাপ্লো ডিপ্লয়েড লিঙ্গ নির্ধারণ। হ্যাপ্লো ডিপ্লয়েডি লিঙ্গ নির্ধারণ, হ্যাপ্লয়েড না ডিপ্লয়েড। সাধারণ অবস্থায় মৌমাছিদের ক্ষেত্রে 2n অবস্থায় হচ্ছে স্ত্রীকে নির্দেশ করে, আর n অবস্থায় হচ্ছে পুরুষকে নির্দেশ করে। এখানে একটা কথা মনে রাখতে হবে যে এই যে ডিপ্লয়েড অবস্থা বা হ্যাপ্লয়েড অবস্থার কথা বললাম, ডিপ্লয়েড অবস্থা মৌমাছিদের ক্ষেত্রে লক্ষ্য করতে পারি স্ত্রী প্রাণীদের ক্ষেত্রে। স্ত্রী অবস্থায় লার্ভা থাকলে সে কি রকমের খাদ্য খাচ্ছে, রয়্যাল জেলি খেলে সে হয়ে যায় রানী, আর বি ব্রেড খেলে সে হয়ে যায় মৌমাছি। তাহলে স্ত্রীর রাই হচ্ছে শ্রমিক বা রানী, আর পুরুষরা যত আছে সবাই কিন্তু হ্যাপ্লয়েড, অর্থাৎ একটি ক্রোমোজোম সেট থাকে, দুটি ক্রোমোজোম সেট থাকে। তার মানে একটি স্ত্রী থেকে যখন গ্যামেট তৈরি হবে, দুটো গ্যামেট তৈরি হবে। এক্ষেত্রে তো সরাসরি একটাই গ্যামেট তৈরি হবে, যদি এটার সঙ্গে এটা মেশে তাহলে পরবর্তী প্রজন্মের স্ত্রী তৈরি হবে, কিন্তু এখান থেকে সরাসরি পুরুষ তৈরি হবে। তার মানে কোনো একটি পুরুষ মৌমাছিকে যদি খেয়াল করে দেখো, পুরুষ মৌমাছি তৈরি হতে গেলে কিন্তু শুধু একটি স্ত্রী হলেই দরকার, অন্য কোনো পুরুষ মৌমাছির দরকার পড়ে না। তাহলে পুরুষ মৌমাছিকে যদি ভাবি, তার সেই হিসাবে বলতে গেলে একটা মজার কথা, তার কোনো পিতা থাকে না, কিন্তু এই স্ত্রী মৌমাছি মানে তার মা দরকার হয়, এবং মা তৈরি হতে গেলে যেহেতু একটি স্ত্রী একটি পুরুষের দরকার পড়েছিল, অর্থাৎ পুরুষ মৌমাছিটির এটা মজার কথা যে পুরুষ মৌমাছির পিতা না থাকলেও তার দাদু আছে। তাহলে এবারে একটা মজার কথা ছিল মনে রাখার জন্য। পুরুষ মৌমাছির ক্ষেত্রে জেনেটিক্সটা কোথায় আছে লিঙ্গ নির্ধারণে, ডিপ্লয়েড না হ্যাপ্লয়েড অবস্থা তার উপর নির্ভর করে লিঙ্গ নির্ধারণ হবে। বিজ্ঞানীরা খুঁজে বের করেছেন এদের ক্রোমোজোম সেটে একটা অঞ্চল আছে যাকে বলা হয় SDL, সেক্স ডিটারমিনিং লোকাস। এই সেক্স ডিটারমিনিং লোকাসের মধ্যে জিন খুঁজে পাওয়া গেছে দুটো জিন, একটা হচ্ছে CSD জিন কমপ্লিমেন্টারি সেক্স ডিটারমিন্যান্ট, আর একটা হচ্ছে ফেমিনাইজার জিন। তা যে মৌমাছি 2n, তার মানে তার দুটো ক্রোমোজোম সেট রয়েছে হোমোলোগাস, তাহলে সেক্স ডিটারমিনিং লোকাস দুটো রয়েছে। তাহলে এখানটায় যে দুটো জিন আছে সেটা হচ্ছে CSD জিন। এই দুটো CSD জিন একত্রিতভাবে কাজ করে, এবং এই ক্ষেত্রে মনে রাখবে হেটেরোজাইগাস অবস্থা, অর্থাৎ এই দুটো জিনের একটা পর একটা পছন্দ হেটেরোজাইগাস অবস্থা যখন হবে তখনই কিন্তু এটা কার্যকরী রূপ নেবে। এবং হেটেরোজাইগাস অবস্থা আমি লিখে দিচ্ছি এখানে, হেটেরোজাইগাস অবস্থায় আসলে এই দুটো CSD জিন একত্রিতভাবে কাজ করে সক্রিয় করতে পারে ফেমিনাইজার জিনকে বা ফেম জিনকে। ফেমিনাইজার জিন যেই না সক্রিয় হয়, সে গিয়ে তখন গোনাডের ওপর প্রভাব বিস্তার করে তাকে রূপান্তর করতে পারে ওভারিতে, এবং ফেমিনাইজার জিনটা ওভারিতে রূপান্তর হওয়া মাত্রই এখান থেকে ফিমেল হরমোন, অর্থাৎ ফিমেল ভ্রূণ ডেভেলপমেন্টের জন্য দায়ী হরমোনগুলো সিক্রিশন হবে, এবং আস্তে আস্তে ভ্রূণটি ফিমেল বৈশিষ্ট্য প্রকাশিত করবে, ফিমেল বৈশিষ্ট্য প্রকাশিত করতে থাকবে। এবার হ্যাপ্লয়েড অবস্থার ক্ষেত্রে কি হয়, হ্যাপ্লয়েড অবস্থার ক্ষেত্রে মনে রেখো, হ্যাপ্লয়েড অবস্থা মানে একটাই ক্রোমোজোম অবস্থা রয়েছে, সেখানে একটা CSD জিন আছে, এই অবস্থাকে হেমিজাইগাস বলে। আরেকটা কথা তোমাদের জানার জন্য বলছি, কখনো যদি ডিপ্লয়েড অবস্থা দেখা যায়, মেলরা ডিপ্লয়েড অবস্থা প্রাপ্তি লাভ করে, সঙ্গে সঙ্গে তারা অন্য শ্রমিক মৌমাছি কর্তৃক লার্ভা অবস্থাতেই ভক্ষিত হয়ে যাবে, সার্ভাইভ করবে না।
তাই আমরা এক্ষেত্রে হোমোজাইগাসের কথা লিখবই না যে হোমোজাইগাস মেল। তাই জন্য সর্বদাই মেল যে কন্ডিশনটা সার্ভাইভ করে বা ওদের চাকের মধ্যে পপুলেশনে পাওয়া যায় সেটা হচ্ছে হেমিজাইগাস অবস্থা। তা সেক্ষেত্রে একটা সিএসডি জিনের পক্ষে সম্ভব হয় না ফেম জিনকে সক্রিয় করার, তার ফলে গোনাডের উপরে যখন প্রভাব বিস্তার হয় ফেম জিনের প্রভাব না থাকায় সেটা টেস্টিসে রূপান্তর হয়, অর্থাৎ এবার মেল বৈশিষ্ট্য নির্ধারণকারী হরমোন নির্গত হবে। মেল হরমোনগুলো আস্তে আস্তে পুং বৈশিষ্ট্যের বিকাশ ঘটাতে থাকবে। তার মানে আমরা এখান থেকে দেখলাম মৌমাছির ক্ষেত্রে লিঙ্গ নির্ধারণটি কিভাবে হচ্ছে। তাহলে আমাদের লিঙ্গ নির্ধারণের অংশটি হয়ে যাওয়ার পর আমরা চলে আসব আমাদের মেন্ডেলের দ্বিসংকর জননের কিছু ব্যতিক্রম ঘটনায়। তাহলে মেন্ডেলের দ্বিসংকর জননের ব্যতিক্রম ঘটনা কি কি রয়েছে? মেন্ডেলের দ্বিসংকর জননের ব্যতিক্রম ঘটনা বলতে গেলে দুটো ঘটনার কথা অবশ্যই বলতে হবে, একটা হচ্ছে লিঙ্কেজ, একটা হচ্ছে ক্রসিং ওভার। তা তোমরা লিঙ্কেজ শব্দটা হয়তো নতুন শুনলেও ক্রসিং ওভারটা আগে শুনেছো। তা লিঙ্কেজের কথা বলতে গিয়ে আমাদের মনে করতে হবে যে বংশগতির ক্রোমোজোম তত্ত্ব। বিজ্ঞানী সাটন এবং বোভেরি বলেছিলেন একটি ক্রোমোজোমের উপরে রৈখিক বিন্যাসে জিন অবস্থান করে, আর জিন আর ক্রোমোজোম তাদের ধর্মের সাদৃশ্যতা দেখায়। তাহলে একটা ক্রোমোজোমের উপরে যখন জিনগুলো অবস্থান করছে, এক জনু থেকে পরবর্তী জনুতে যখন বৈশিষ্ট্যগুলো সঞ্চারিত হয়, তার মানে ওই ক্রোমোজোমের উপরে থাকা জিনগুলো সঞ্চারিত হবে। তা একটা ক্রোমোজোমে তার একটা জিন নেই, একাধিক জিন আছে, তাহলে জিনগুলো পার্শ্ববর্তী জিনের সঙ্গে যুক্ত অবস্থায় বা বিযুক্ত অবস্থায় সংযোজিত মানে সঞ্চারিত হবে। তার মানে একটা ক্রোমোজোমের ওপরে যখন জিনগুলো অবস্থান করছে, তারা জনিত্রজনুতে যে রকম ভাবে যে সংযুক্ত অবস্থায় ছিল সেই অবস্থায় অপত্যে আসছে, নাকি অপত্যে আসার সময় কিছু কিছু ক্ষেত্রে পরস্পর থেকে দূরে সরে যাচ্ছে, এই বিষয়টাই আলোচনা হবে আমাদের লিঙ্কেজে। তাহলে লিঙ্কেজ ব্যাপারটা কি? একই ক্রোমোজোমে পাশাপাশি অবস্থিত জিনগুলি জনিত্রজনু থেকে অপত্য জনুতে সঞ্চারিত হওয়ার সময় একই সংযুক্ত অবস্থায় বা আংশিক বা সম্পূর্ণরূপে সংযুক্ত অবস্থায় পরবর্তী প্রজন্মে সঞ্চারিত হওয়ার ঘটনাই হলো লিঙ্কেজ। খুব সাধারণ ভাষায় বললে লিঙ্কেজ হলো একই ক্রোমোজোমের উপরে থাকা জিনগুলির পরস্পরের সঙ্গে জুড়ে থাকার প্রবণতা। এই লিঙ্কেজের কথা বলতে গিয়ে যদি তাহলে একটা সমসমস্ত ক্রোমোজোম আমি আঁকি, যে কোনো একটি সমসমস্ত ক্রোমোজোমে ধরে নিচ্ছি যে এটা প্রকট জিন পি, এটা প্রকট জিন কিউ একই ক্রোমোজোমের উপর আছে, আর এদের কাউন্টার পার্ট প্রচ্ছন্ন জিনটি ছোট পি আর ছোট কিউ অন্য সমসমস্ত ক্রোমোজোম জোড়ায় আছে। তার মানে প্রকট জিন দুটি একই ক্রোমোজোমে আছে, তাহলে এরা সঞ্চারিত হওয়ার সময় এই একই ক্রোমোজোমের উপর থেকেই যদি অপত্যে যায়, তাহলে এই দুটো জিনের পরস্পরের সঙ্গে জুড়ে থাকার প্রবণতা আছে, তাই এরা লিঙ্কেজ দেখাবে। একইভাবে অন্যটাও যদি এই দুটো জিন যে ক্রোমোজোমে রয়েছে সেই ক্রোমোজোমে থেকেই পরবর্তী প্রজন্মে যায়, তাহলে এই দুটো জিনেরও পরস্পরের সঙ্গে জুড়ে থাকার প্রবণতা আছে। এখানে একটা কথা তোমরা মনে রাখবে, যে দুটি প্রকট জিন যে ক্রোমোজোমে আছে এবং প্রচ্ছন্ন জিন দুটি যদি তার অন্য সমস্ত ক্রোমোজোম জোড়াতেই থেকে যায়, তখন এই অবস্থাকে বলা হয় কাপলিং। আর যদি আমরা এমন অবস্থা পাই কখনো ক্রসিং ওভার জনিত কারণে যে সমস্ত ক্রোমোজোম জোড়া এখানে পিটা আছে, এখানে ছোট কিউটা চলে গেছে, আর এখানটায় ছোট পিটা আছে, এখানটায় বড় কিউটা চলে এসছে, তার মানে এরা পরস্পর থেকে দূরে সরে গেছে, দূরে সরে গেছে মানে রিপালশন হচ্ছে, তাহলে এটা হচ্ছে রিপালশন, মনে রেখো। আর এই ক্ষেত্রে দুটো প্রকট জিনই এক ক্রোমোজোমে, দুটো প্রচ্ছন্ন জিনই এক ক্রোমোজোমে, এই অবস্থাকে বলা হয় সিস অবস্থা, আর এটাকে বলা হয় পরস্পর থেকে দূরে সরে গেছে প্রকট আর প্রচ্ছন্ন আলাদা আলাদা ভাবে, তাই এটাকে বলছে ট্রান্স অবস্থা। তা যাই হোক, এটা ছিল আমাদের লিঙ্কেজের একটা সাধারণ ব্যাখ্যা। তা লিঙ্কেজের কথা বলতে গিয়ে এমনি এমনি তার লিঙ্কেজের কথা বোঝা যায়নি। বিজ্ঞানের টি.এইচ. মর্গ্যান ড্রসোফিলা মাছির উপর পরীক্ষা করতে গিয়ে এই লিঙ্কেজ তত্ত্ব জানতে পারেন। তিনি কি করেছিলেন সেটা আমরা দেখব। তিনি ড্রসোফিলা মাছির উপর পরীক্ষা করতে গিয়ে করেছিলেন যে এক্ষেত্রে মনে রাখো, ড্রসোফিলা মাছির ক্ষেত্রে খর্ব ডানা আর কালো দেহ এ দুটো হচ্ছে প্রচ্ছন্ন, এবং এই প্রচ্ছন্ন জিনের নাম দিয়ে আমরা জিনের নামকরণ করব। তাহলে এক্ষেত্রে যে ড্রসোফিলা মাছির নিচ্ছি তার খর্ব ডানা আর ব্ল্যাক বডি কালার, ব্ল্যাক বডি কালারের বি প্রচ্ছন্ন জিনের অনুসারে নাম করলাম, আর খর্ব বডি ডানাকে ইংরেজিতে ভেস্টিজিয়াল বলে। তাহলে ভেস্টিজিয়াল উইং আর ব্ল্যাক বডি কালার এটা হচ্ছে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য, আর এর প্রকার বৈশিষ্ট্য ধরে নিচ্ছি প্লাসটা ধরে নিই, তাহলে সুবিধা হবে বুঝতে আমাদের। ভিজি প্লাস, আর এক্ষেত্রে বি প্লাস। তোমরা ইচ্ছা হলে এই জিনটার বড় রূপ ক্যাপিটাল বি এবং ক্যাপিটাল ভিও ধরতে পারো, তাতে কোনো সমস্যা নেই।
খালি লিখে নিতে হবে এটা কোন বৈশিষ্ট্যের জিন। তাহলে এটা ছিল খর্বডানা কালো বডি কালার, আর এটা ছিল দীর্ঘডানা আর ছিল হচ্ছে ধূসর ধূসর দেহ। তা এদের মধ্যে ক্রস করা হলে এখান থেকে তো একটাই গ্যামেট হবে ভিজি প্লাস বি প্লাস, এখান থেকেও একটাই গ্যামেট হবে ভিজি বি। তাহলে এখান থেকে একটা গ্যামেট, এখান থেকে একটা গ্যামেট, এই দুটো গ্যামেট যদি মেলে তাহলে কি তৈরি হবে ভিজি প্লাস বি প্লাস, এই থেকে হবে ভিজি বি। তাহলে এটা ছিল আমাদের F1 জোন, এইদিকে লিখছি কারণ ওদিকে কাজ আছে আমাদের। তাহলে এটা ছিল আমাদের F1 জোন। তাহলে এবার আমরা টেস্ট ক্রস করব। টেস্ট ক্রস কি, প্রথম অপত্য উৎপন্ন অপত্যের সঙ্গে বিশুদ্ধ প্রচ্ছন্নের ক্রস। বিশুদ্ধ প্রচ্ছন্ন কোনটা, এটা। তাহলে যদি ক্রস করি ভিজিবি ভিজিবি, তাহলে এখান থেকে গ্যামেট তৈরি হবে। দেখো প্রথম অবস্থায় ভিজি প্লাস বি প্লাস একটা গ্যামেট তৈরি হবে, আর একটা গ্যামেট তৈরি হবে ভিজিবি। এই দুটো গ্যামেট যেটা তৈরি হয়েছে কোনোরূপ পরিবর্তন ছাড়াই, এই দুটো গ্যামেট আবার দেখো এবার একটু পরিবর্তন সাধন করে গ্যামেট তৈরি হবে। এই যদি ভিজিবির সঙ্গে যায় তাহলে ভিজি প্লাস বি একটা সমন্বয় হতে পারে, আর একটা হতে পারে ভিজিবি প্লাস সমন্বয়। তাহলে খেয়াল করে দেখো এই দুটো গ্যামেট কোনো রকম পরিবর্তন ছাড়াই হচ্ছে, এদেরকে বলা হয় নন ক্রস ওভার গ্যামেট, কারণ এদের কোনো ক্রসিং ওভার হয়নি। আর এরা দুজন হচ্ছে ক্রসিং ওভার হওয়ার কারণে তৈরি হতে, তাই বলা হয় ক্রস ওভার গ্যামেটস। তার মানে খেয়াল করে দেখো এখানে যে 4 রকম গ্যামেট তৈরি হলো, তার মধ্যে দুটো ছিল নন ক্রস ওভার, দুটো হলো ক্রস ওভার। আর এখান থেকে দেখো একই সমন্বয় হওয়া একটাই গ্যামেট হবে ভিজি আর বি। তাহলে এবার যদি আমরা সমন্বয় সাধন করি তাহলে এর সঙ্গে যদি এটা মেশায় তাহলে দেখো ভিজি প্লাস বি প্লাস সমন্বয়ের সঙ্গে ভিজি বি সমন্বয় আসবে। এটার সঙ্গে যদি মেশায় ভিজি বি এর সঙ্গে ভিজি বি আসবে। যদি এটার সঙ্গে মেশায় ভিজি প্লাস বি এর সঙ্গে ভিজি বি আসবে। আর যদি এটার সঙ্গে মেশায় ভিজিবি এর সঙ্গে ভিজিবি প্লাসের সঙ্গে ভিজিবি আসবে। তা খেয়াল করে দেখো তোমরা এখানে মেন্ডেলের দ্বিসংকরজনের যখন টেস্ট ক্লাস করেছিলাম সেখানে বলা ছিল মেন্ডেলের দ্বিসংকরজনের টেস্ট ক্লাস অনুপাত হবে 1:1:1:1। এটা ছিল মেন্ডেলের কথা, কিন্তু বাস্তবে মর্গ্যান দেখলেন যে ফলাফলটা আসলো সেখানে এই সমন্বয় এবং এই সমন্বয় দুটো তৈরি হয়েছে 41.5%, 41.5%। আর এই দুটো সমন্বয় তৈরি হচ্ছে 8.5%, 8.5%। এটা মেন্ডেলের, এটা হচ্ছে মর্গানের করা পরীক্ষালব্ধ ফলাফল। তাহলে খেয়াল করে দেখো এই যে সমন্বয়টি ভিজি প্লাস বি প্লাস, এটাই ছিল আমাদের প্যারেন্টাল সমন্বয়, আর ভিজিবি এটা আমাদের প্যারেন্টাল সমন্বয় ছিল। তার মানে 41.5 এই 83% ক্ষেত্রে জনিতে যে সমন্বয় ছিল, অর্থাৎ যে এই ক্রোমোজোমের উপরে ভিজি প্লাস বি প্লাস একসাথে ছিল, এই ক্রোমোজোমের উপরে ভিজি বি একসাথে ছিল, তারা একইভাবে জনিত্রী থেকে অপত্যে গেছে। তার মানে এই দুটো ক্ষেত্রে 83%, 100%-এর মধ্যে 83% অপত্যের ক্ষেত্রে তারা পরস্পর থেকে দূরে সরে যায়নি। তাই এটা ছিল পরস্পরের সঙ্গে জিনের জুড়ে থাকার প্রবণতা, এটাই হচ্ছে লিঙ্কেজ। আর মাত্র 13% ক্ষেত্রে তারা পরস্পর থেকে দূরে সরে গেছে। তাহলে এটা ছিল হচ্ছে যে দুটো জিনের যে পরস্পরের সঙ্গে জুড়ে থেকে এক জড়িত জন্তু থেকে পরবর্তী জন্তুতে সঞ্চালিত হওয়ার রীতি, সেটাই ছিল লিঙ্কেজ। এই পরীক্ষার মাধ্যমে লিঙ্কেজ আমরা বুঝতে সক্ষম হই, অর্থাৎ মর্গ্যান লিঙ্কেজ আবিষ্কার করে ফেলেছিলেন। এবং এই লিঙ্কেজ আবিষ্কারের সাথে সাথে মর্গ্যান লিঙ্কেজ পরীক্ষা করে লিঙ্কেজ তত্ত্ব দিয়েছিলেন, লিঙ্কেজ থিওরি নামে যা প্রযোজ্য। লিঙ্কেজ তত্ত্বে কি বলা হয়েছিল যে লিঙ্কেজ সেই জিনগুলোর মধ্যে যারা দেখা যাবে যারা একই ক্রোমোজোমের উপর অবস্থান করবে। আরও বলেছিলেন একই ক্রোমোজোমের ওপরে থাকা জিনগুলির মধ্যে দূরত্ব যত কম হবে তাদের মধ্যে লিঙ্কেজ বল বেশি হবে। আর একটা কথা মনে রাখতে হবে, দুটো জিনের মধ্যে দূরত্ব বেশি হলে উল্টো কথা, লিঙ্কেজ কম হবে। আর লিঙ্কেজের দুটো অবস্থা, একটা কাপলিং একটা রিপালশন, এটা আসলে লিঙ্কেজেরই দুটো অবস্থা। তাই লিঙ্কেজ থিওরির পরে, লিঙ্কেজ দেখার পরে আমরা খুব সহজেই বুঝতে পারি লিঙ্কেজের প্রকারভেদ, অর্থাৎ লিঙ্কেজকে দুভাগে ভাগ করা যায়, সম্পূর্ণ লিঙ্কেজ আর অসম্পূর্ণ লিঙ্কেজ। খেয়াল করে দেখো এই ক্রসটির ক্ষেত্রে, এক্ষেত্রে 100% অপত্যের ক্ষেত্রে কিন্তু জরিত্রী সমন্বয় পাইনি, 83% ক্ষেত্রে জরিত্রী সমন্বয় পেয়েছি। আর 17% ক্ষেত্রে জনিত্রী সমন্বয়ের চেয়ে আলাদা নতুন সমন্বয় পেয়েছি। তার মানে এক্ষেত্রে লিঙ্কেজ 100% হয়নি, 83% হয়েছে। তার মানে এটা কমপ্লিট না, এটা ইনকমপ্লিট লিঙ্কেজ, এটা হচ্ছে অসম্পূর্ণ লিঙ্কেজের উদাহরণ। কারণ এক্ষেত্রে
জনিত্রী জনুতে যে সমন্বয় ছিল অপত্য জনুতে সেই সমন্বয়ের সন্তান বেশিরভাগ তৈরি হলেও কিছু কিছু ক্ষেত্রে সমন্বয়টি বিচ্ছিন্ন হয়েছে, অর্থাৎ ভিজি প্লাস বি প্লাসকে ছেড়ে দিয়েছে। দেখো ভিজি প্লাস আর বি প্লাস এখানে ছিল, একসাথে নেই, ভিজি প্লাস বি প্লাসকে ছেড়ে দিয়েছে, এবং এক্ষেত্রে ভিজি বি পরস্পরকে ছেড়ে দিয়েছে। এই কিছু ক্ষেত্রে যে ছেড়ে দিয়েছে অর্থাৎ তারা দূরে সরে গেছে, তার মানে তাদের সেক্ষেত্রে 100% লিঙ্কেজ হয়নি, তাই এটা ইনকমপ্লিট লিঙ্কেজ। তাহলে কমপ্লিট লিঙ্কেজ কী হবে, এখানটা মনে রাখার কথা তোমাদের, সেটা ইনকমপ্লিট লিঙ্কেজ কেন হলো। এই প্রথম অপত্য জনুতে এই যে জনুটি এটাকে নিয়েছিলাম ফিমেল আর এটাকে নিয়েছিলাম মেল, এটা মনে রাখতে হবে। কেন গুরুত্বপূর্ণ এক্ষুনি বুঝতে হবে। তাহলে এটা ছিল অসম্পূর্ণ লিঙ্কেজের। এবার আমরা একটু সম্পূর্ণ লিঙ্কেজ ব্যাপারটাকে একটু দেখে নিই। তাহলে সম্পূর্ণ লিঙ্কেজ ব্যাপারটা বুঝতে গেলে এই ক্রসটাই থাক, বুঝছি না আমরা, এই ক্রসের মাধ্যমে আমরা বুঝে নেবো সম্পূর্ণ লিঙ্কেজ কি। কিছুই না, আগে যা করেছিলাম তাই করা রয়েছে, প্রথম অপত্য রয়েছে তার টেস্ট ক্রস করছি, খালি এবার একটু লিঙ্গটাকে পরিবর্তিত করে দিচ্ছি। অর্থাৎ এই সমন্বয়ে আমি নেব হচ্ছে, এই সমন্বয়ের মেল নেব আর এই সমন্বয়ের ফিমেল নেব। এক্ষেত্রে বিজ্ঞানীরা খুঁজে দেখেছিলেন যে পুরুষ ড্রসোফিলা মাছির ক্ষেত্রে ক্রসিং ওভার হয় না, তাই এক্ষেত্রে দুটোই গ্যামেট তৈরি হবে, ভিজি প্লাস আর বি প্লাস আর ভিজি আর বি। আর এক্ষেত্রে তো একটাই গ্যামেট, একটু আগে বলেছি ভিজি আর বি। তাহলে এই গ্যামেটের সঙ্গে এই গ্যামেট মিললে ভিজি প্লাস বি প্লাস ভিজিবি, এর সঙ্গে এটা মিশলে ভিজিবির সঙ্গে ভিজিবি। তার মানে খেয়াল করে দেখো যে দুরকম অপত্য তৈরি হলো তারা হুবহু জনিত্রী সমন্বয়, তার মানে এখানে 100% ক্ষেত্রেই জনিত্রী সমন্বয় অপত্যে এসছে, অর্থাৎ কোনো ক্ষেত্রেই ভিজি প্লাস বি প্লাসকে ছাড়েনি বা ভিজি বিকে ছাড়েনি, তাদের মধ্যে সর্বদাই লিঙ্কেজ বর্তমান এবং সম্পূর্ণ, কারণ অপত্য আর জনিত্রী হুবহু একই রকম হয়েছে, তাই এই ঘটনাকে বলা হয় সম্পূর্ণ লিঙ্কেজ। সম্পূর্ণ লিঙ্কেজ পপুলেশনে খুবই রেয়ার, পুরুষ ড্রসোফিলা মাছির ক্ষেত্রে দেখা যায়, অসম্পূর্ণ লিঙ্কেজ বেশি দেখা যায়। এর পার্থক্যটা কিন্তু ইম্পর্টেন্ট, যদি তোমরা একটু ভাবো পেরে যাবে। তাহলে এরপরে একটা ছোট্ট কথা বলবো, সেটা হচ্ছে লিঙ্কেজ গ্রুপ কি। দেখো একই ক্রোমোজোমের ওপরে থাকা জিনগুলির মধ্যে লিঙ্কেজ হয়, তার মানে একই ক্রোমোজোমে থাকা মানে প্রত্যেকটি জীবের ডিপ্লয়েড সেটের, যদি ভালো করে খেয়াল করে দেখো তার হ্যাপ্লয়েড সেটটাই তার ক্রোমোজোম সংখ্যা, সেই হিসাবে ভাবলে, কারণ আমাদের 46টা ক্রোমোজোমের মধ্যে 23 জোড়া, তার মানে 23 জোড়া মানে, কারণ 1 নম্বর ক্রোমোজোম তো দুটো, তাই সেটা একটাই ধরতে হবে। এই কারণে প্রত্যেকটি জীবের হ্যাপ্লয়েড সেটে যতগুলো সেট হয়, হ্যাপ্লয়েড সেটটাই হচ্ছে তার লিঙ্কেজ গ্রুপ, কারণ লিঙ্কেজ গ্রুপ মানে একই ক্রোমোজোম সেট, মানে একটাই ক্রোমোজোম সেটের মধ্যে লিঙ্কেজ হবে, তার মানে দুটো সমস্ত ক্রোমোজোম জোড়া না হলে লিঙ্কেজ হতে পারে না। তাই জন্য আমাদের যদি মানুষের ক্ষেত্রে লিঙ্কেজ গ্রুপের কথা বলি 2n = 46, তার মানে n = 23, এটা হচ্ছে মানুষের লিঙ্কেজ গ্রুপ সংখ্যা হবে। একইভাবে যদি 2n = 4 কারোর হয়, তাহলে n = 2, তাহলে n = 2 যদি হয় তাহলে সেটা হচ্ছে সেই জীবের লিঙ্কেজ গ্রুপ। এইভাবে লিঙ্কেজ গ্রুপ নির্ণয় করা যায়, শর্ট প্রশ্ন আসতে পারে। এখন প্রশ্ন লিঙ্কেজ কি কাজে লাগতে পারে। লিঙ্কেজ যে কাজে লাগে সেটাকে বলা হয় হচ্ছে, আমাদের লিঙ্কেজ গুরুত্বপূর্ণ হচ্ছে তোমার ক্রোমোজোম ম্যাপিংয়ের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ, অর্থাৎ ক্রোমোজোমের উপরে জিনের অবস্থান নির্ণয় করতে গিয়ে ক্রোমোজোম ম্যাপিং সেক্ষেত্রে গুরুত্বপূর্ণ হতে পারে। তাই এটা তো ছিল সব লিঙ্কেজের কথা। এবার মেন্ডেলের যে আরেকটি দ্বিসংকোচনের ব্যতিক্রম ঘটনা, সেটা হচ্ছে ক্রসিং ওভার, সেই সম্পর্কে আসি। ক্রসিং ওভার কি? ক্রসিং ওভার যদি ভাবি আমরা, ক্লাস 11এও তোমরা শুনেছো বা 10এও শুনেছো শব্দটা, যে মিওসিস কোষ বিভাজনের প্রফেজ 1 এর লেপ্টোটিন জাইগোটিন প্যাকেটিন উপদশায় দুটি সমসমস্ত ক্রোমোজোমের নন সিস্টার ক্রোমাটিডের মধ্যে খণ্ড বিনিময় হওয়ার ঘটনাই হচ্ছে ক্রসিং ওভার। এখানেও আমরা অসম্পূর্ণ লিঙ্কেজে দেখলাম যে কিছু ক্ষেত্রে জনিত্রী সমন্বয় হচ্ছে আলাদা সমন্বয়ের অপত্য তৈরি হওয়ার মূল কারণটাই ছিল হচ্ছে ক্রসিং ওভার। তাহলে ক্রসিং ওভারে যদি কথা বলি আমরা, ক্রসিং ওভারের ক্ষেত্রে দেখলে কি দেখবো, ক্রসিং ওভারের ক্ষেত্রে প্রথমে মিওসিস কোষ বিভাজনের প্রফেজ 1 এর জাইগোটিন উপদশায় দুটো সমসমস্ত ক্রোমোজোম জোড় বাঁধে। এই দুটো সমসমস্ত ক্রোমোজোমের জোড় বাঁধার ঘটনাকে বলা হয় সাইন্যাপসিস, এবং এক্ষেত্রে যে রাসায়নিক উপাদানটি এখানে যুক্ত রাখে দুটো সমসমস্ত ক্রোমোজোমকে, তাদের বলা হয় সাইন্যাপটিমাল কমপ্লেক্স। এই অবস্থায় দুটো ক্রোমোজোম পরস্পরের সঙ্গে একটি ক্রোমাটিযুক্ত অবস্থায় জোড় বেঁধে অবস্থান করছে, এই গঠনটিকে বলা হয় বাইভ্যালেন্ট বা ডায়াড। এটা হচ্ছে আমাদের জাইগোটিন উপদশায় হয়েছিল। জাইগোটিনের পরে যখন প্যাকেটিন উপদশায় আসছি, প্যাকেটিন উপদশায় আসলে প্রতিটি জোড় বাঁধা সমস্ত ক্রোমোজোম দুটি করে ক্রোমাটিডে ভেঙে যায়। দুটি করে ক্রোমাটিডে ভেঙে গিয়ে যে গঠনটা তৈরি করে, তখন 4টে ক্রোমাটিডযুক্ত জোড়বদ্ধ অবস্থাকে বলা হয় টেট্রাড অবস্থা।
এবং এই যে টেট্রাড অবস্থার কথা বলছি, এই সময় কিন্তু এখানে সাইন্যাপটিক কমপ্লেক্স রয়েছে এবং একই ক্রোমোজোমের দুটো ক্রোমাটিড পরস্পর সিস্টার, এটা এর সঙ্গে সিস্টার, কিন্তু এটার সঙ্গে এটা নন সিস্টার, এটার সঙ্গে এটা নন সিস্টার। এরকমই দুটি নন সিস্টার ক্রোমাটিডের মধ্যে খণ্ড বিনিময় হবে। পরের ছবিটা একটু দেখি আমরা, তাহলে বুঝতে পারবো। এখানে একটু ক্রোমোজোমকে একটু কালার করে দিই পার্থক্য বোঝানোর জন্য। তাহলে পরের ছবিটা যদি দেখি আমরা, তাহলে কি দেখবো, এখান থেকে আসলো, এখানে গেল গেল গেল, তাহলে এখানে যে দুটো নন সিস্টার ক্রোমাটিডের মধ্যে খণ্ড বিনিময় হচ্ছে, খণ্ড বিনিময় হওয়ার ঘটনাকে বলা হয় ক্রসিং ওভার। আর এখানে যে এক্স আকৃতির গঠন তৈরি হয় এটাকে বলা হয় কাজমা। এবং খেয়াল করো তোমরা এখানে যে দুটো নন সিস্টার ক্রোমাটিডের মধ্যে খণ্ড বিনিময় হলে তাহলে এখানে একটা কাজমা হচ্ছে, এখানে একটা কাজমা হচ্ছে, আর এখানটায় আঠালো ভাবটা রয়েছে। এবার এই অবস্থায় গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে এন্ডোনিউক্লিয়াস এবং লাইগেজ উৎসেচক। এন্ডোনিউক্লিয়াস এবং লাইগেজ উৎসেচকের প্রভাবে কি হবে, সেখানে যে ঘটনাটি ঘটবে সেটি হলো এন্ডোনিউক্লিয়াস এবং লাইগেজ গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে। এন্ডোনিউক্লিয়াস এবং লাইগেজ গুরুত্বপূর্ণ ভূমিকা নেওয়াতে এখানে এই সাদা অংশটি আমি দেখিয়েছি কালো অংশের সঙ্গে মিশে গেছে, অর্থাৎ ক্রোমোজোমের মধ্যে নতুন সমন্বয় চলে এসছে। এই যে ক্রোমোজোমের মধ্যে নতুন সমন্বয় চলে এসছে, এই নতুন সমন্বয় আসার কারণটাই হলো ক্রসিং ওভার। এবং এক্ষেত্রে এন্ডোনিউক্লিয়াস লাইগেজ উৎসেচক গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। যখনই নতুন সমন্বয় হয়ে গেল তখন আস্তে আস্তে এই ভিতরে যে আঠা সাইন্যাপটিক কমপ্লেক্সটি নষ্ট হতে শুরু করে এবং আস্তে আস্তে ক্রোমোজোম জোড়া পরস্পর থেকে দূরে সরতে থাকে। দূরে সরার সাথে সাথে খেয়াল করে দেখো এই কাজমাটাও দূরে সরছে। কাজমাটা এদিক থেকে এদিকে সরবে, এদিক থেকে এদিকে সরবে। কাজমাটা এদিক থেকে এদিকে সরতে সরতে আস্তে আস্তে প্রান্তের দিকে গমন করে, এটাকে বলা হয় টার্মিনালাইজেশন। এবং যখনই টার্মিনালাইজেশন সম্পূর্ণ হয়ে গেল দুটো নতুন সমন্বয়ের ক্রোমোজোম জোড়া পরস্পর থেকে বিচ্ছিন্ন হয়ে গেল, অর্থাৎ নতুন সমন্বয় সৃষ্টি হয়ে গেল। তার ফলেই আমরা দেখছিলাম যে অসম্পূর্ণ লিঙ্কেজের ক্ষেত্রে যে 17% ক্ষেত্রে আলাদা সমন্বয় তৈরি ছিল, তার কারণ ছিল এই ক্রস ওভার বা ক্রসিং ওভারের ফলে সৃষ্ট গ্যামেট। তাই এটা ছিল ক্রসিং ওভার পদ্ধতি। ক্রসিং ওভার যদি একটা পয়েন্টে ঘটে তখন তাকে আমরা সিঙ্গেল ক্রসিং ওভার, দুটো পয়েন্টে হলে ডবল ক্রসিং ওভার, অনেক কটা পয়েন্টে ক্রসিং ওভার ঘটলে তখন তাকে মাল্টিপল ক্রসিং ওভার বলা হয়। এখানে একটা কথা মনে রেখো, এই যে কাজমা বা ক্রসিং ওভারের কথা বললাম, প্রথম যে কাজমাটি হয়েছে যে নন সিস্টার ক্রোমাটিড জোড়ার মধ্যে, পরের কাজমাটাও দেখো একই নন সিস্টার ক্রোমাটিড জোড়ার মধ্যে হচ্ছে আমার ছবিতে। তাহলে একই নন সিস্টার ক্রোমাটিড জোড়ার মধ্যে কাজমা, এই দুটো কাজমাকে বলা হয় রেসিপ্রোকাল কাজমা বা রেসিপ্রোকাল ক্রসিং ওভার। যদি এমন হতো প্রথম জোড়া যে নন সিস্টার ক্রোমাটিড জোড়ার মধ্যে হচ্ছে, পরেরটি যদি এটার মধ্যে না হয়, এই দুটি ক্রোমাটিডের মধ্যে হতো নন সিস্টার ক্রোমাটিডের মধ্যে, তখন তাকে বলতাম কমপ্লিমেন্টারি কাজমা আর পদ্ধতিকে কমপ্লিমেন্টারি ক্রসিং ওভার। আর একটা কথা বলতে হবে, সেটা হচ্ছে ক্রসিং ওভার কোন কোন শর্তের উপর নির্ভর করে। একটি জিনের উপরে একটি ক্রোমোজোমের উপরে জিনের দূরত্ব বেশি হলে ক্রসিং ওভার সম্ভাবনা বৃদ্ধি পায়, লিঙ্কেজের ঠিক বাস্তানুপাতিক সম্পর্ক। আর আরেকটা কথা মনে রাখতে হবে যে এক্স রের প্রভাবে ক্রসিং ওভার বৃদ্ধি পেতে পারে, উচ্চ নিম্ন তাপমাত্রা ক্রসিং ওভার বৃদ্ধি পেতে পারে, মিউটেশনের প্রভাব আবার ক্রসিং ওভারকে কম করে দিতে পারে। তা এগুলো যেমন রয়েছে সেরকমই ক্রসিং ওভার যে অঞ্চলে ঘটছে, যেখানে কাজমা তৈরি হচ্ছে তার ঠিক পার্শ্ববর্তী অঞ্চলে ক্রসিং ওভার হয় না, সেন্টোমিয়ার অঞ্চলে ক্রসিং ওভার হয় না, টেলোমিয়ার অঞ্চলে ক্রসিং ওভার হতে চায় না। আর লাস্ট একটা কথা বলবো, ক্রসিং ওভারের কোনো ইম্পর্টেন্স আছে কিনা, ক্রসিং ওভারের উপর ভিত্তি করেই কিন্তু আমাদের লিঙ্কেজ ম্যাপ বা জিন ম্যাপিং করা হয়, অর্থাৎ ক্রোমোজোমের উপরে রৈখিক বিন্যাসে কোন জিন কোথায় অবস্থান করছে তার সাথে অন্য জিনের সাপেক্ষে তার দূরত্ব নির্ণয়, সেটা করতে গেলে খুবই দরকার হচ্ছে আমাদের এই ক্রসিং ওভার কনসেপ্ট বা ক্রসিং ওভারের পার্সেন্টেজ। তাহলে এই ছিল আজকের বিষয়। থ্যাংক ইউ সবাইকে।